আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। রাজধানী বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গেল রাত 11টার দিকে আনোয়ার বনশ্রী ডি ব্লকে তার ব্যবসা প্রতিষ্ঠান অলঙ্কার জুয়েলার্স থেকে সি ব্লকের 7 নং রোডের 20 নং বাসায় যাচ্ছিল। বাসার গেটের সামনে পৌঁছানো মাত্রই 3টি মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে। এ সময় আনোয়ারকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার ভিডিও রাতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নিন্দা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে ফেসবুকে সমালোচনা করছে নগরবাসী। রামপুরা থানা পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতারে কাজ চলছে। 7 নম্বর রোডের মাথা থেকে 3টা হুন্ডা ওকে ফলো করছে, কইরা ও বাসাতে ঢুকবে, গেটের সামনেই ওরা এসে ওই হুন্ডাগুলো ব্যারিকেড দিছে, দিয়ে আলো পাতারে কোবানো শুরু করছে এবং গুলি করা শুরু করছে। কইরা ব্যাগটা নিয়ে গেছে, ও মাটিতে লুটে পড়ছে। এবার মুখোমুখি আমাদের 2টা দোকান, আমি হচ্ছে রাজধানী জুয়েলার্সের মালিক, উনি হচ্ছে অলঙ্কার জুয়েলার্সের মালিক। ওনাকে দীর্ঘ 4 দিন আগে একটা নাম্বার থেকে ফোন করে বিভিন্ন আইনশৃঙ্খলা পরিচয় দিয়ে বলছে যে আপনি এই কাজ করছেন, আপনি ওই কাজ করছেন, আপনি আমাকে 40,000 টাকা দিতে হবে। অনেক এই সময় আমরা দীর্ঘ ফোনে কান্নাকাটি করে উনি 30,000 টাকা এখান থেকে দিয়েছি। একসাথে আজকে আমরা দুজনে একসাথে বন্ধ করছি। আমি 5 মিনিট আগে গিয়েছি, উনি 5 মিনিট পরে গেছে। বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। এলাকাবাসী রয়েছে চরম আতঙ্কে। দর্শক, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে বনশ্রী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, ছিনতাইয়ের ঘটনায় আহত ব্যক্তির পরিবারের সদস্যদের সাথে কোনো কথা বলতে পেরেছেন কিনা, আর বনশ্রী এলাকার পরিস্থিতি এখন কেমন, এলাকাবাসী কি বলছে, বিস্তারিত জানাবেন। ফাহমিদ, আমি এখন রয়েছি বনশ্রী এলাকায়। সকাল থেকে এই এলাকাতে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা এখানকার যারা ব্যবসায়ী রয়েছে বা এলাকাবাসী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু এই যে গতকালকের ঘটনা এবং দীর্ঘ কয়েকদিন ধরেই কিন্তু চুরি ছিনতাইয়ের যে ঘটনায় তারা কিন্তু আতঙ্কিত। তারা বলছে যে সামনে রমজান আসছে, ব্যবসায়ীরা রাত বিরাতে বাসায় ফিরবে, তো আইন শৃঙ্খলার যদি এমন ঘাটতি হয় তারা কিন্তু এই বিষয়টি নিয়ে শঙ্কিত রয়েছে। এবং আমরা এই আহত পরিবারের সঙ্গে কথা বলেছি। যে আপনি জানেন যে গতকাল রাতে 11টার দিকে আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কিন্তু গুলি এবং ছুরিকাঘাত করে তার থেকে 200 ভরি স্বর্ণ এবং নগদ অর্থ হাতিয়ে নিয়েছে। তিনি এখন আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তারাও কিন্তু শঙ্কিত আসলে বিষয়গুলো নিয়ে। আমরা এখানকার রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা রাত থেকে কাজ করছেন এবং আমাদেরকে যেটি জানিয়েছেন যে সিসিটিভির আশপাশের সিসিটিভির ফুটেজ নিয়ে আসামি শনাক্তের চেষ্টা করছেন, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং অতি দ্রুতই গ্রেপ্তার করবে এমনটি কিন্তু জানিয়েছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তো সব মিলে ফাহমিদা বলা যায় এলাকায় একটি আতঙ্ক আসলে তৈরি হয়েছে এবং যারা এলাকাবাসী এবং ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু অনেকটা আতঙ্কের ভিতরে আছে এবং তাদের বরাবরের দাবি যে পুলিশের টহল এবং পুরো আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আরো জোরদার করা হোক, এমনটাই কিন্তু দাবি করছেন তারা। তো ফাহমিদা, এই ছিল বনশ্রী থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দিনে রাতে কোথাও দোসরদের স্থান হবে না, তাদের ঘুম হারাম করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। গেল রাত 3টায় উপদেষ্টা বাসভবনের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী দোসররা তাদের অনিয়ম দুর্নীতির টাকা এখন ব্যয় করছে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। নগরবাসীর নিরাপত্তা দিতে সব বাহিনীকে কাজে লাগানো হবে। আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা না নিতে পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের সামনে দায়িত্বহীনভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না। আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে এবং আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এইটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নেব।
আগামী বুধবার নতুন রাজনৈতিক দল ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। সে লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। আভাস মিলেছে কেন্দ্রীয় নেতৃত্বে আসবেন তরুণ ছাত্র নেতারাই, থাকতে পারেন সাবেক সামরিক কর্মকর্তারাও। তবে কারা আসছেন সে বিষয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এদিকে ছাত্রদের দল গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে না পারলে আবেদন হারাবে দলটি। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। দেশের রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র সমাজের হাত ধরে দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পায় জনগণ। শিক্ষার্থীদের আত্মত্যাগের ফলে নতুন সূর্য ওঠে বাংলাদেশে। ছাত্র রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নিজ শিবিরে ফিরে গেলেও সাধারণ শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণপরিষদ গঠন, রাষ্ট্র সংস্কার সহ নানা মুখরোচক বার্তা দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চান শিক্ষার্থীরা। চলতি মাসেই দল ঘোষণার লক্ষ্যে কাজ করছেন তারা। ইতিমধ্যে সম্ভাব্য 4টি নাম ও প্রতীক নিয়ে আলোচনা চলছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। অভ্যুত্থানের মধ্যে থেকে কিছু নেতৃত্ব তৈরি হয়েছে এবং অভ্যুত্থানের পরবর্তী সময়েও কাজ করতে গিয়ে আমরা যেহেতু এখানে রিফরমেশনের কাজগুলো করতে গিয়ে এখানে আমরা দেখেছি যে নানান মাত্রার নেতৃত্ব তৈরি হয়েছে। তাদের সমন্বয়ে একটা রাজনৈতিক দল আসবে। সংসদ নয়, আগামী নির্বাচনে গণপরিষদ গঠনের লক্ষ্যে জনমত তৈরি করবেন বলে জানিয়েছেন মুখপাত্র সামান্তা শারমিন। এখানে সংবিধান পরিবর্তন করতে হবে, এখানে স্টেট রিফরমেশন করতে হবে, এখানে পুরো ম্যাসিভ একটা চেঞ্জ প্রয়োজন যাতে করে বাংলাদেশটা নতুন করে একটা রিস্টার্ট নিতে পারে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম মনে করেন, রাজনীতিতে ছাত্রদের অংশগ্রহণ ইতিবাচক, তবে বড় দলগুলোর সহযোগিতা ছাড়া এখনই ভোটের লড়াইয়ে ভালো ফলাফলের সম্ভাবনা কম। যদি ছাত্ররা চ্যালেঞ্জ করার ক্ষমতা অর্জন করে বড় ধরনের ঘটনা হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা করলে সেটির কোনো সম্ভাবনা নেই। যদি সংঘর্ষ না হয়ে সমঝোতা হয় তাহলে রাজনৈতিক দলগুলো যদি ছাত্র নেতাদের একটু সম্মান করে, একটু সমীহ করে, একটু স্পেস করে দেয় তাদের জন্য, তাহলে পরে ধরো 10টা 12টা আসনে যদি তাদেরকে আসতে দেওয়া হয় তাহলে পরে ছাত্রদের যে প্রতিনিধিত্ব বা ছাত্রদের যারা যা বলতে চায় সংস্কারের ব্যাপারে বা তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে সেই রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে তারা কথা বলতে পারবে পার্লামেন্টে। কলাম লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মিনার রশিদ মনে করেন, আশাবাদী হওয়ার মতো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ছাত্র উপদেষ্টারা। মন্ত্রণালয়ের সফলতার আমি খুব ভালো কিছু দেখছি না। 180 দিন হয়েছে, 18টি কাজ দেখার মতো নাই। এছাড়া রাজনৈতিক দলগুলোকে নিয়ে নেতিবাচক বক্তব্য পরিহারের আহ্বান জানান তিনি। আরেকজনকে ছোট করার দরকার নেই, আপনারা এই জায়গা থেকে ফিরে আসুন। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। দীর্ঘ 6 বছরও চালু হয়নি নরসিংদীর 100 শয্যার জেলা হাসপাতালের 8তলা নতুন ভবন। এতে চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। জনবল সংকট ও প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে ভবনটি চালু করা যাচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস দেয় তারা। নরসিংদী থেকে মোহাম্মদ মোর্শেদ শাহরিয়ারের তথ্যছবিতে জানাচ্ছেন সায়েদ মাহমুদ। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইলে নরসিংদী 100 শয্যা জেলা হাসপাতাল। মহাসড়কের পাশেই হাসপাতালটির অবস্থান হওয়ায় আশপাশের জেলা থেকেও প্রতিদিন বিপুল সংখ্যক রোগী আসে এখানে। কিন্তু 100 শয্যার হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ সেবা প্রত্যাশীদের। রোগী ও স্বজনরা জানায়, হাসপাতালে শয্যা সংকটের কারণে বারান্দা ও মেঝেতে থাকতে হয়। রয়েছে জনবল সংকটও। হসপিটালে এই ভবনটা যদি হয় তাহলে এখানে ভিড়টা কমে যাবে। এই ভবনটা পরে আরেকটা চালু হইতেছে, আপনার এটা যদি চালু হয় তাহলে আমার একটু সুবিধা হবে। হাসপাতাল সূত্রে জানা যায়, সেবার মান বাড়াতে 2019 সালে প্রায় 40 কোটি 38 লাখ টাকা ব্যয়ে হাসপাতালটি 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করতে একটি 12তলা ভবনের কাজ শুরু হয়। ইতোমধ্যে প্রথম ধাপে 8 তলা পর্যন্ত বেশিরভাগ কাজই শেষ, কিন্তু প্রয়োজনীয় জনবল ও যন্ত্রাংশের অভাবে এখনও সেটি চালু করা যায়নি। কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জনবল, লজিস্টিক, সেন্ট্রাল অক্সিজেন লাইন, ডায়ালাইসিস সেন্টার সহ আরও কিছু কাজ বাকি আছে। সেই কাজগুলো হওয়ার সাপেক্ষে এই হাসপাতালটির ভবন হস্তান্তর নেওয়া সম্ভব হবে এবং এর পাশাপাশি আমরা নিরবিচ্ছিন্নভাবে আরও ভালোভাবে এখানে আইসিইউ, সিসিইউ এবং আইসোলেশন ইউনিট যেটি, এগুলো সম্পূর্ণ হলে আমরা আরো নির্বিচ্ছিন্নভাবে জনগণকে আরো উন্নত সেবা দিতে পারবো। এদিকে আনুষঙ্গিক আরো কিছু কাজ শেষে আগামী মাসে এই ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেবার আশ্বাস দেন গণপূর্তের এই কর্মকর্তা। আমাকে 14 দিনের মতো একটা হ্যান্ড ওভারের টাইম দেয়, সেক্ষেত্রে আমরা
এই ফ্যান এবং স্যানিটারি যে আইটেমগুলো বাকি আছে এগুলো আমরা দ্রুত সমাপ্ত করে হ্যান্ডওভার দিতে পারবো। সৈয়দ মাহমুদ, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।